আচ্ছা, স্টুডেন্ট আছে। So dear students, how are you? Hope you are all in sound health. This is Dr. Ashish Chandra Das. Welcome you all to today's class on online class on pediatric X-rays. So common pediatrics X-ray যেগুলো আমরা করি commonly সেগুলো হচ্ছে chest X-ray, X-ray long bones, X-ray skull, X-ray abdomen. তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চেস্ট এক্স-রে এবং এক্স-রে অ্যাবডোমেনটা আমরা সাধারণত পেডিয়াট্রিক্স ওয়ার্ড থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে না। কমনলি যেটা থাকবে সেটা হচ্ছে চেস্ট এক্স-রে, এটা থাকবে মাস্ট। আর সাথে লং বোনসের এক্স-রে, স্কালের এক্স-রে থাকতে পারে। সো এক্স-রে অ্যাবডোমেন মেইনলি পেডিয়াট্রিক্সে যেগুলো সেগুলো পেডিয়াট্রিক সার্জারি থেকে তোমাদের দিতে পারে। পেডিয়াট্রিক্স ওয়ার্ড থেকে আমরা সাধারণত এক্স-রে অ্যাবডোমেন তোমাদেরকে দিব না। আজকে মেইনলি আমরা চেস্ট এক্স-রে নিয়ে একটু আলোচনা করব। এটা একটা চেস্ট এক্স-রে একটা পিকচার। এখানে আমরা দেখি কি কি স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখা যায়। এই ছবিটাতে দেখা যাচ্ছে এই যে হোয়াইট যেগুলো দেখা যাচ্ছে, আমরা একটা জিনিস বলে দিই যে এক্স-রেতে আমরা জানি সবাই এয়ার গুলো হচ্ছে কালো দেখা, ব্ল্যাক শ্যাডো আসবে, এবং সলিড এবং লিকুইড যেগুলো আছে স্ট্রাকচার সেগুলো আসবে হচ্ছে হোয়াইট, অর এটাকে বলা হচ্ছে রেডিও অপেক। আর এয়ার থাকলে আসবে ব্ল্যাক, সেটাকে বলা হচ্ছে রেডিও লুসেন্ট। আমরা হোয়াইট যে স্ট্রাকচার গুলো আমরা পাবো একটা নর্মাল চেস্ট এক্স-রেতে, এই যে হোয়াইট গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে স্পাইনাল প্রসেস। এখানে ভার্টিব্রা গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্লাভিকল, দুই পাশের রাইট এন্ড লেফট ক্লাভিকল। এগুলো রিবস গুলো দেখা যাচ্ছে আমাদের। এই উপরের টুকু হচ্ছে সুপিরিয়র মেডিস্টিনাম, এটা হচ্ছে মিডল মেডিস্টিনাম। মিডল মেডিস্টিনাম মেইনলি হার্টের শেডোটা আমরা দেখবো, আর সুপিরিয়র মেডিস্টিনামে গ্রেট ভেসেল গুলো পাওয়া যাবে। এখানে আরো আছে স্কেপুলা, সফট টিস্যু শেডোটাও হোয়াইট। সাথে হচ্ছে দুই পাশে আমরা রাইট এন্ড লেফট রুম অফ ডায়াফ্রামটা আমরা দেখে নিব। এবং রিবসের মধ্যে আমরা যেটা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড যেটা পাবো, পোস্টেরিয়র এন্ডটা সাধারণত ভার্টিব্রার সাথে লাগানো থাকবে। তাহলে রিবসের যে এন্ডটা ভার্টিব্রার সাথে লাগানো থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড, আর যে এন্ডটা হঠাৎ মাঝখানে এসে শেষ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এই কার্সর দেখা যাচ্ছে কিনা জানি না, এই জিনিসগুলো হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। আর ব্ল্যাক স্ট্রাকচারের মধ্যে আমরা ট্রাকিয়া দেখব, যে ট্রাকিয়া মেইনলি ট্রাকিয়ার এয়ার কলামটা, সাথে ট্রাকিয়া বাইফার্কেশন হয়ে রাইট এন্ড লেফট ব্রঙ্কাস দেখা যাবে। আর হচ্ছে লাং শ্যাডোটা দেখবো আমরা, সাথে এটা হচ্ছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল এন্ড কোস্টোফেনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না এখানে, ভালো আমরা পরের এক্সরে গুলোতে দেখব। তো এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার গুলো আমরা একটা চেস্ট এক্সরেতে দেখে নেব। চেস্ট এক্সরে অ্যাডাল্ট এবং চিলড্রেনের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা এখানে দুইটা পিকচার পাশাপাশি দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট, তো এটাকে অ্যাডাল্ট বলেও চালানো যাবে। একটা অ্যাডোলেসেন্ট চেস্ট এক্সরে অর অ্যাডাল্ট চেস্ট এক্সরে এবং একটা ইনফ্যান্টের চেস্ট এক্সরের মধ্যে কিছুটা ডিফারেন্স থেকে যায়, যেটা আমরা পিকচারে দেখতে পাচ্ছি। যেমন আমরা দুই একটা দেখাই, যে ক্লাভিকলটা দেখা যাচ্ছে এখানে লাং ফিল্ডের ভিতরে, এখানে দেখা যাচ্ছে ক্লাভিকলটা এপেক্সের, লাংসের এপেক্সের উপরের দিকে। এটা আমরা পরে ডিসকাস করব কেন হচ্ছে এটা। এটা মেইনলি এক্সরে কি ধরনের এক্সরে করা হচ্ছে, পোস্টেরিয়র জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, সেটার উপর ডিপেন্ড করে। মেইন ইম্পর্টেন্ট থিংস যে মেডিস্টিনামটা, সুপিরিয়র মেডিস্টিনাম, সুপিরিয়র মেডিস্টিনাম কিন্তু অ্যাডোলেসেন্টে স্মল আর ইনফ্যান্টের ক্ষেত্রে লার্জ। এই লার্জটা এটা কিন্তু ফিজিওলজিক্যাল, নট প্যাথোলজিক্যাল। এই লার্জ সুপিরিয়র মেডিস্টিনাম ইজ ডিউ টু এনলার্জ থাইমাস। সাধারণত 2 বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে থাইমাসটা এনলার্জ থাকে, 2 বছর পর্যন্ত আস্তে আস্তে এটা রিগ্রেস হয়ে যায়, এবং 2 বছরের পরে ইউজুয়ালি আমরা নর্মাল সুপিরিয়র মেডিস্টিনাম যেটুকু সাইজ থাকে সেটা আমরা পাবো। তাহলে একটা ছোট বাচ্চা যদি আমরা এরকম ইনফ্যান্টের ক্ষেত্রে লার্জ সুপিরিয়র মেডিস্টিনাম পাই, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল না, দিস ইজ ডিউ টু ফিজিওলজিক্যাল এনলার্জমেন্ট অফ থাইমাস। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাট এটা যদি আমরা 2 বছরের পরে একটা বেবির চেস্ট এক্সরে পাই, সেক্ষেত্রে দেয়ার ইজ মেবি দেয়ার ইজ ডিউ টু প্যাথোলজি। একটা জিনিস হচ্ছে যে একটু হার্টের
সাইজটা কিন্তু একটু যদি কম্পেয়ার করি আমরা লেফট এক্স এর সাথে রাইট এক্স এটা একটু এনলার্জ মনে হচ্ছে। সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করবো যে কেন এই জিনিসগুলো হচ্ছে। আজকে মেইনলি আমরা চেস্ট এক্স এর বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং এই বেসিকটা মোস্ট ইম্পর্টেন্ট। বেসিকটা জানা থাকলে যে কোনো চেস্ট, চিলড্রেন এক্স রে, অ্যাডাল্ট এক্স রে, যে কোনো এক্স রে আমরা ঠিকভাবে রিড করতে পারবো। যখন আমরা একটা এক্স রে রিড করব, আমাদের কেয়ারফুলি কিছু জিনিস দেখতে হবে। তার মধ্যে কিছু হচ্ছে আমাদের টেকনিক্যাল, যে টেকনিক্যাল কোনো এরর আছে কিনা সেই জিনিসটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। টেকনিক্যাল এরর থাকলে কিন্তু আমার ফাইন্ডিংস গুলো চেঞ্জ হয়ে যাবে, তখন এক্স রে থেকে কমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে। কিছু জিনিস টেকনিক্যাল থাকবে এবং কিছু জিনিস আমাদেরকে প্যাথোলজি দেখতে হবে। টেকনিক্যাল জিনিসগুলোর মধ্যে প্রথমে যেটা আমাদের যে পজিশন অফ দ্য পেশেন্ট, সেটা আমরা পরে ডিসকাস করব যে পজিশনটা কেমন থাকলে আমরা এক্স রেটা কারেক্ট হবে। সেকেন্ড হচ্ছে এক্সপিরেটরি আর ইন্সপিরেটরি ফিল্ড, মানে আমরা এক্স রে যখন নিচ্ছি সেটা কি এক্সপিরেশনের সময় নাকি ইন্সপিরেশনের সময়। ইউজুয়ালি হচ্ছে ইন্সপিরেশনের সময় যদি এক্স রেটা না হয় তাহলে সেটা হচ্ছে কারেক্ট এক্স রে হবে, এক্সপিরেশনের সময় হলে ফাইন্ডিংস গুলো চেঞ্জ হয়ে যায়। থার্ড হচ্ছে যে এক্স রে পেনিট্রেশন। এক্স রে পেনিট্রেশন মিনস হচ্ছে আমরা কতটুকু রে দিচ্ছি। রে এটা ডিপেন্ড করে আমি কোন স্ট্রাকচারের এক্স রেটা করব। যদি সফট টিস্যু এক্স রে করতে হয় আমাকে কিন্তু রেটা কম দিতে হবে। এক্স রে যেটা ইউনিট সেটা মিলিসিভার্ট বলে। তো এটা হচ্ছে যদি আমরা সফট টিস্যু করি তাহলে অল্প পরিমাণ এক্স রে মিলিসিভার্ট লাগবে, এবং যদি আমরা বোনসের করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে বেশি পরিমাণ এক্স রে দিতে হবে। এবং একটা সফট টিস্যু যদি আমি স্পাইনাল এক্স রে করি প্রায় 3 গুণ বেশি আমাকে রে দিতে হবে। তো আমি যদি যেটা আমার বোনসের জন্য দরকার সেই রেটুকু যদি সফট টিস্যুতে দিই তাহলে ফাইন্ডিংস চেঞ্জ হয়ে যাবে, ঠিক মতো আসবে না। আবার যেটুকু সফট টিস্যুতে দেওয়া দরকার সেটা যদি আমি বোনস করার সময় দিই তাহলেও ঠিক মতো আসবে না, সেটা আমরা একটু দেখবো পরে ডিসকাস করবো। এটা হচ্ছে যে সাইড অফ দ্য এক্স রে। সাইড অফ দ্য এক্স রে ইউজুয়ালি প্রায় প্রতিটা এক্স রেতেই দেয়া থাকে যে রাইট সাইড ও লেফট সাইড মার্কিং দেয়া থাকে। আর মিনস রাইট, এল মিনস লেফট। তো সেটা আমাদেরকে দেখে নিতে হবে, কারণ উল্টা করে ধরলে ফাইন্ডিংস অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। ফিফথ হচ্ছে ভিউটা, কোন ভিউতে নেওয়া হচ্ছে। সাধারণত চেস্ট এক্স-রে কমনলি করা হয় হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ অথবা অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। এছাড়াও আছে ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা আজকে ডিসকাস করবো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এন্ড অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, এগুলো আমরা পরে ডিসকাস করব। এর বাইরে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে যে হোয়াইট স্ট্রাকচার, কিছু হোয়াইট স্ট্রাকচার আছে, কিছু ব্ল্যাক স্ট্রাকচার আছে। আমরা কি বলছিলাম যে যেগুলো সলিড টিস্যু এবং লিকুইড, লিকুইড এবং সলিড গুলো হচ্ছে হোয়াইট স্ট্রাকচার হিসেবে আসবে, আর এয়ার থাকবে যেখানে সেগুলো হচ্ছে ব্ল্যাক স্ট্রাকচার হিসেবে আসবে। হোয়াইট স্ট্রাকচারের মধ্যে হচ্ছে সফট টিস্যু শ্যাডো আমরা আগে দেখলাম, বনি থোরাক্স এর মধ্যে রিবস, ক্লাভিকল, ভার্টিব্রা, স্কেপুলা এগুলো আসবে। হার্ট এবং মেডিস্টিনাম, বোথ সুপিরিয়র এন্ড মিডল মেডিস্টিনাম, আউটলাইন অফ ডায়াফ্রাম এন্ড হাইলার শ্যাডো গুলো, এগুলো আমরা হচ্ছে হোয়াইট স্ট্রাকচার হিসেবে দেখবো। আর ব্ল্যাক স্ট্রাকচার হিসেবে ট্রাকিয়াল এয়ার কলাম, কস্টোফেনিক এন্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেলস এন্ড কমপ্লিট লাং ফিল্ড আমরা একটু দেখবো। এগুলো হচ্ছে আমাদের ওভারভিউ। এখন আমরা একটু ডিসকাস করব যে এই বেসিক গুলো নিয়ে। যে ফার্স্ট অফ অল পজিশন অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্টের পজিশন, কারেক্ট পজিশনে এক্সরেটা নেওয়া হলো কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। তাহলে আমরা একটা যখনই একটা এক্সরে রিড করব আমরা কি করব, একটা মিড লাইন বরাবর একটা লাইন, ইমাজিনারি একটা লাইন টেনে আমরা দেখবো যে দুই পাশে যে ক্লাভিকল গুলো, স্টার্নাল এন্ড অফ ক্লাভিকল, এই দুইটা মিড লাইন থেকে সমান দূরত্বে কিনা। এটা যদি সমান দূরত্বে থাকে তার মানে পেশেন্টের কারেক্ট পজিশনে এক্সরেটা নেওয়া হচ্ছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট এই পয়েন্টটুকু জানলেই আমরা পজিশন নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। তাহলে আমরা যদি দেখি যে মিড লাইন থেকে স্টার্নাল এন্ড অফ ক্লাভিকল সেম ডিস্টেন্সে আছে বোথ রাইট এন্ড লেফট সাইডে, তাহলে আমরা বুঝবো এক্সরেটা ইজ ইন কারেক্ট পজিশন অর সেন্ট্রাল পজিশন নেওয়া হয়েছে। আরেকটা জিনিসও আছে যেটা লেস ইম্পর্টেন্ট, না জানলেও চলবে, তারপরে একটু জেনে রাখা, যে অ্যান্টেরিয়র এন্ড অফ সিক্স রিব, এটা থোরাসিক ওয়াল থেকে যদি সমান দূরত্বে দুই পাশে থাকে, বোথ লেফট রাইট সাইড এন্ড লেফট সাইড, এটা দূরত্ব যদি সমান থাকে তাহলে আমরা বুঝে নিব যে এক্সরেটা সেন্ট্রাল পজিশনে বা কারেক্ট পজিশনে আছে। তাহলে মেইনলি আমরা যেটুকু জানলা থাকলেই হবে সেটা আমি বলবো যে
মিডলাইন থেকে স্টার্নাল এন্ড অফ ক্লাভিকল সমান দূরত্বে আছে কিনা, এই একটা পয়েন্ট জানলেই আমরা বুঝে যাবো যে কারেক্ট পজিশন। এখন যদি পজিশনটা যদি কারেক্ট না হয়, যদি পেশেন্ট একটু রোটেট করে ফেলে রাইট সাইডে or লেফট সাইডে, তাহলে কি হইতে পারে আমরা একটু দেখি। এই এক্সরেটা দেখে আমাদের কি মনে হচ্ছে, যে দেখা যাচ্ছে যে হার্টের সাইজটা অনেক বড় মনে হচ্ছে এবং লেফট সাইডে লাং টিস্যু অনেক কম। আমরা যদি ক্লাভিকলের পজিশনটা দেখি, দেখা যাচ্ছে যে রাইট সাইডে থেকে লেফট সাইডে অনেক বেশি দূরত্ব, অর্থাৎ দুটা পজিশন মিডলাইন থেকে সমান দূরত্বে না। এই পেশেন্টারই যখন পজিশনটা কারেক্ট করে এক্সরেটা করা হলো, এখন দেখা যাচ্ছে যে লেফট লাংটা নর্মাল আছে, হার্টের শ্যাডোটা অত বড় না। তার মানে কি হলো, যদি রোটেশন হয়ে যায়, সেন্ট্রাল ফিল্ম নেওয়া না যায়, তাহলে কিন্তু ফাইন্ডিংস গুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে এই এক্সরে দেখে যে কেউ বলবে কার্ডিওমেগালি আছে, একটা মিস ডায়াগনোসিস হয়ে যেতে পারে। বাট যখন কারেক্ট পজিশনে নেওয়া হলো এক্সরেটা, তার হার্টের শ্যাডো তার তুলনায় নর্মাল। সেটা আমরা পরে ডিসকাস করবো যে কিভাবে আমরা নর্মাল বলবো, কখন নর্মাল বলবো, হার্টের সাইজ, সেগুলো আমরা পরে ডিসকাস। এখন জিনিসটা হচ্ছে যে পজিশন। তাহলে আমাদেরকে সবসময় দেখতে হবে যে কারেক্ট পজিশনে আমাদের এক্সরেটা নেওয়া হলো কিনা। পজিশনটা দেখে আমাদের তারপর হচ্ছে এক্সরে নিয়ে কমেন্ট করতে হবে। নেক্সট আমরা যেটা যে এক্সপিরিটরি ইন্সপিরেটরি ফিল্ম, এই ফিল্মটা কি এক্সপিরিটরি ফেজে নেওয়া হলো নাকি ইন্সপিরেটরি ফেজে নেওয়া হলো। হ্যাঁ, কমনলি যেটা রেডিওলজিস্টরা করে থাকে, মানে টেকনিশিয়ানরা যেটা করেন অ্যাডাল্টের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট ওল্ডার চিলড্রেন যারা কমান্ড ফলো করবে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি বলেন, যে জোরে শ্বাস নেন, নিয়ে বন্ধ রাখেন এবং এই বন্ধ রাখার সময় তারা ফিল্মটা নিয়ে নেন। বাট বাচ্চাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, বাচ্চারা কিন্তু কমান্ড ফলো করবে না। যত ছোট বাচ্চা সে তো বুঝবেই না, ইভেন 5 বছরের নিচের অনেক বাচ্চাকেই আমরা কমান্ড ফলো করাতে পারি না। তাহলে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট ইন্সপিরেটরি ফিল্মটা নেওয়া। যদি আমরা নিতে না পারি তাহলে কি প্রবলেম হতে পারে, সেটা আমরা এই ফিল্মটাতে দেখছি। এই ফিল্মটাতে কি দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে অনেকগুলো অপাসিটি এখানে লাংসের মধ্যে আছে, অনেক অপাসিটি। আর একটা হচ্ছে কি ডায়াফ্রামটা অনেক উপরে। একটা জিনিস আমরা এখানে বলে দিই, যে ডায়াফ্রামের যে পজিশনটা, সেটা হচ্ছে কিন্তু নর্মাল পজিশন হচ্ছে 6 রিব অ্যান্টেরিয়র এন্ড 6 রিব অফ অ্যান্টেরিয়র এন্ড। এটা হচ্ছে রিব 1 2 3 4 5 6, মানে 6 এতটুকু থাকার কথা, এটা উপরে উঠে গেছে। তাহলে যখন এক্সপিরেটরি ফিল্ম নেব আমরা, ডায়াফ্রামটা উপরে উঠে যাবে, এটা হচ্ছে 1 নাম্বার। এবং মনে হবে অনেকগুলো অপাসিটি দেখা যাচ্ছে, এখানে হোয়াইট কালারের মতো হয়ে যাচ্ছে লাং ফিল্মটা। এই এক্সরে দেখে কিন্তু অনেকে হয়তো নিউমোনিয়া ডায়াগনোসিস করে ফেলতে পারে। এই ফিল্মটা যখন আমরা ইন্সপিরেটরি সেম পেশেন্টে নেওয়া হলো, তাহলে কি দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার লাং ফিল্ম, ঠিক আছে। এবং এখানে আমরা ডায়াফ্রামটা লেভেল কোথায় দেখতেছি, 1 2 3 4 5 6 স্ট্রিপ। এই 6 স্ট্রিপে যখন থাকবে ডায়াফ্রামটা অ্যান্টেরিয়র এন্ডে, তার মানে হচ্ছে এটা একটা নর্মাল পজিশন। তাহলে ডায়াফ্রামের পজিশনটা নর্মাল আছে এবং এখানে কিন্তু তেমন কোনো আমরা অপাসিটি ওইভাবে দেখতেছি, লাং ফিল্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা কোন ফেজে আমাদের এক্সরেটা নিচ্ছি, ইন্সপিরেশন অর এক্সপিরেশনের সময়, সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার ফাইন্ডিংস চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমরা কখনো দেখি যে দুই পাশের ডায়াফ্রামটা, ডোম অফ ডায়াফ্রাম 6 রিবের অনেক উপরে উঠে গেছে, তাহলে আমাদের ধরে নিতে হবে, এবং লাং ফিল্ডটা অতটা ক্লিয়ারলি ভিজিবল না, তাহলে আমরা ধরে নিব যে ফিল্মটা এক্সপিরেটরি ফিল্মে, এক্সপিরেশনের সময় ফিল্মটা নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে রিপিট এক্সরে করাতে হবে যদি আমাদের অ্যাকচুয়াল কমেন্ট করতেছে, ঠিক আছে। এখানে আরেকটা এক্সরেতে কিন্তু প্যাথোলজি আছে। এক্সরে দেখা যাচ্ছে এদিকেও অনেকগুলো প্যাথোলজি, তারপরে ডায়াফ্রামও অনেক উপরে। এখানে এই শ্যাডোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে একটা শ্যাডো মনে হচ্ছে ভালো আছে, কিন্তু যখনই রেসপিরেটরি ফিল্মটা নেওয়া হইলো, এই যে একটা কনসলিডেশন সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এখানে আরেকটু কনসলিডেশন আছে, এখানে বোঝা যাচ্ছে। মানে রেসপিরেটরি ফিল্ম নিলে আমার প্যাথোলজিটা আমি খুব ভালোভাবে এক্সরেতে বুঝতে পারবো। তাহলে আমাদেরকে এটুকু জেনে নিতে হবে যে ফিল্মটা এক্সপিরেটরি ফেজে নেওয়া হলো না ইন্সপিরেটরি ফেজে নেওয়া হলো, এবং সেটা মেনলি বুঝবো আমরা যে ডায়াফ্রামের লেভেলটা কততে আছে। যদি 60 এর উপরে থাকে দুই পাশে, তাহলে আমরা বুঝে নিব যে এটা এক্সপিরেটরি ফিল্ম নেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে রিপিট এক্সরে করে ইন্সপিরেটরি ফিল্মটা নেওয়া ট্রাই করতে হবে, যদিও চিলড্রেনের ক্ষেত্রে এটা ভেরি মাচ ডিফিকাল্ট।
নাও আমরা যেটুকু ভিউ নিয়ে কথা বলছিলাম, যে পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ এন্ড এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। তোমরা যারা এক্সরে করাইছো কখনো বা দেখছো, তারা দেখবা যে অ্যাডাল্টের এক্সরে যেমন করা হয়, একটা বোর্ডের সামনে দাঁড় করানো হয়, চেষ্টা থাকে বোর্ডের সাথে, আর পিছন থেকে রেডিওলজিস্ট রেটা দেন। এটা হচ্ছে পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ। পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ মানে রেটা প্রজেক্ট করা হবে পিছন দিক থেকে, পোস্টেরিয়র সাইড থেকে এন্টেরিয়রলি এসে এন্টেরিয়র যে বোর্ডটা থাকবে এক্সরে, সেখানে ফিল্মটা আসে পড়বে। আর এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে যেটা করা হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, অথবা যদি বেড রিডেন পেশেন্ট থাকে যাদের ক্ষেত্রে করা হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে বেডে শোয়া দেওয়া হয় পেশেন্টটাকে, শোয়া দিয়ে চেস্ট বরাবর রেটা প্রজেক্ট করা হয়, ফিল্মটা থাকে নিচের দিকে, নিচে মানে সামন থেকে রে দেওয়া হয়, পিছনে গিয়ে তার ফিল্মটা প্রজেকশনটা পড়ে। এই দুটার মধ্যে কি ডিফারেন্স আছে? আমরা কিভাবে বুঝবো যে একটা ফিল্ম এটা কি পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ নাকি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে নেওয়া হলো? এটা হচ্ছে এক নাম্বার। আর এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউর মধ্যে কি চেঞ্জ হইতে পারে, এই দুটো জিনিস আমরা এখন জানবো। পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউতে এক্সরেটা না হলো কিনা সেটা আমরা যে জিনিসটা দিয়ে জানবো সেটা হচ্ছে ক্লাভিকুলার পজিশনটা। লেফট সাইডের এক্সরেতে আমরা দেখতেছি যে স্টার্নাল এন্ড অফ ক্লাভিকল thoracic 3 এবং 4 ভার্টিব্রাল মাঝখানে আছে এবং লাং ফিল্ডের ভিতরে, ওভার দ্য লাং ফিল্ড। যদি ক্লাভিকলের পজিশন দুই পাশে ওভার দ্য লাং ফিল্ড হয় এবং সাধারণত thoracic 3-4 এর মধ্যে থাকে, তাহলে আমরা বুঝে নিব সেটা posterior anterior ভিউ। যদি ক্লাভিকলের পজিশনটা এপেক্স অফ দ্য লাংস এর উপরে থাকে, অর্থাৎ লাং ফিল্ডের উপরের দিকে থাকে, বাইরের দিকে, তাহলে সেটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। তাহলে মেইনলি এই ক্লাভিকুলার পজিশনটা দেখেই আমরা বুঝে নিতে পারবো যে এই ফিল্মটা কিভাবে, কারণ সামন থেকে যখন রে প্রজেক্ট করা হবে মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে, তখন ক্লাভিকুলটা অনেক উপরে থাকবে, উপরের দিকে থাকবে। বাট পিছন দিকে যখন করা হবে তখন মানে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে ক্লাভিকুলটা একটু নিচে থাকবে। তাহলে যদি ক্লাভিকুলার পজিশনটা ওভার দ্য লাং ফিল্ড থাকে এবং thoracic 3-4 এর মধ্যে থাকে, তাহলে আমরা ধরে নিব এটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। আর যদি লাং ফিল্ডের উপরে থাকে ক্লাভিকুলার পজিশন, তাহলে আমরা সেটা বলবো অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ এবং পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউর মধ্যে কি পার্থক্যটা হয়, যে সমস্যাগুলো দেখা যায় সেটা হচ্ছে যে সুপিরিয়র মেডিস্টিনামটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে কিন্তু ওয়াইড থাকে। একই পেশেন্টের যদি আমরা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ করি, তাহলে সুপিরিয়র মেডিস্টিনামটা পাবো এনলার্জড, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ থেকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে সুপিরিয়র মেডিস্টিনামটা এনলার্জ থাকবে। সেকেন্ড হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্টও কিন্তু এনলার্জ থাকবে। তাহলে একটা পেশেন্টের যদি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ না করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করা হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা কার্ডিওমেগালি বলে মিসডায়াগনোস তাকে করতে পারি। সেজন্য আইডিয়াল হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। আর যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ করা হবে, তাহলে সেটা আমাকে মাথায় রাখতে হবে যে তার কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জ আসবে, তার সুপিরিয়র মেডিস্টিনাল শ্যাডোটাও এনলার্জ আসবে। এপি ভিউতে কি পাওয়া যায়, যে ক্লাভিকল প্রজেক্টেড অ্যাবাভ দ্য এপেক্স অফ দ্য লাং, সেটা আমরা বললাম। ওয়াইডেন্ড সুপিরিয়র মেডিস্টিনামটা ওয়াইড থাকবে, কার্ডিয়াক শ্যাডোটা এনলার্জ থাকবে, আর অ্যান্টেরিয়র রিবস আর ডিস্টিংক্ট। যখন আমরা সামন থেকে আমরা প্রজেক্ট করব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, মানে রেটা সামন থেকে পিছন দিকে যাবে, তাহলে আমার অ্যান্টেরিয়র রিবস গুলো ক্লিয়ারলি বোঝা যাবে, যেখানে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, বাট পোস্টেরিয়র রিবস গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর যখন আমরা পিএ ভিউ দেখলাম, এখানে ক্লিয়ারলি কিন্তু পোস্টেরিয়রটা বোঝা যাচ্ছে, বাট অ্যান্টেরিয়র এন্ড গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে পিএ ভিউ। তাহলে এপি ভিউতে রিবসের অ্যান্টেরিয়র এন্ড গুলো ক্লিয়ারলি বোঝা যাবে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে রিবসের পোস্টেরিয়র এন্ডটা যেটা ভার্টিব্রার সাথে লাগানো আছে সেটা ভালো ক্লিয়ারলি বোঝা যাবে। আরেকটা জিনিস এখানে যেটা বলা হচ্ছে যে নো এয়ার ফ্লুইড লেভেল ইন স্টমাক। আমরা যখন চেস্ট এক্সরে করি তখন স্টমাকের ফান্ডিক শ্যাডোটাও চলে আসে, স্টমাকের গ্যাস শ্যাডোটা। যেহেতু এপি ভিউটা সুপাইন পজিশনে নেওয়া হচ্ছে, তাহলে সেখানে আমরা ফান্ডিক গ্যাস শ্যাডো ক্লিয়ারলি যেটা এয়ার ফ্লুইড লেভেল হিসেবে থাকে সেটা পাবো না। যখন আমরা ইরেক্ট পোস্টারে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ নেব, তখনই আমরা এই লেফট ডুমর ডায়াফ্রামের নিচে ফান্ডিক গ্যাস শ্যাডোটা পাবো। বাট এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে এয়ার ফ্লুইড লেভেলটা পাওয়া যায় না। তাহলে সেটা আমাদেরকে, এটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা ফিল্মটা কি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ অর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র
ভিউ। আর লাস্টে যদি মার্কিং করা থাকে, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো ল্যাব থেকে করা হলে সেখানে মার্কিং করা থাকে পিএ ভিউ, এপি ভিউ, লেটারাল ভিউ, এগুলো দেওয়া থাকে। দেওয়া থাকলে তার আমরা ইজিলি বুঝে নিতে পারবো। তবে অনেক ক্ষেত্রে দেওয়া না থাকলে সেটা কিন্তু আমাদের তখন জানতে হবে যে কিভাবে আমরা এপি ভিউ ওর পিএ ভিউটা বুঝে নিব। এখন আসলে আমরা যে এক্সরে পেনিট্রেশনটা নরমাল কিনা, নরমাল পেনিট্রেশন কেন দরকার সেটা আমরা এক্সরে গুলো দেখলে বুঝতে পারবো। এই একটা এক্সরে, এক্সরেটাতে মনে হচ্ছে সবকিছু ব্ল্যাক, সফট টিস্যু শ্যাডো ব্ল্যাক, ব্লু ব্ল্যাক, লাংসের শ্যাডো একদম ব্ল্যাক, কিছু দেখা যাচ্ছে না, ভাস্কুলার মার্কিং গুলো দেখা যাচ্ছে না, হার্টের শ্যাডো সবকিছু ব্ল্যাক। আর একটা জিনিস শুধু ভার্টিব্রাল বডি গুলো একটু প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, বাকি সবকিছু দেখা যাচ্ছে ব্ল্যাক, কিছুই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে। আবার আরেকটা এক্সরে দেখি, নেক্সট এক্সরেটাতে এখানে দেখা যাচ্ছে একদম হোয়াইটিশ হয়ে গেছে, মনে হচ্ছে ভাস্কুলার মার্কিং অনেক বেশি বেড়ে গেছে এখানে। এখানে ভার্টিব্রাল কলামটাও ভালো বোঝা যাচ্ছে না, বিশেষ করে কার্ডিয়াক শেডের পিছনে ভার্টিব্রাল কলাম এখানে কিছুই দেখা যাচ্ছে না, কোনো প্যাথোলজি থাকলে এটা আমরা বুঝতে পারবো। যখন এক্সরেটা বেশি দেওয়া হবে, তার যতটুকু দরকার রেটা, সেটার চেয়ে যখন বেশি দেওয়া হবে এটাকে ওভার পেনিট্রেশন বলা হচ্ছে। ওভার পেনিট্রেশন হলে আমরা সফট টিস্যু সেটাগুলো ভালোভাবে বুঝতে পারবো না, লাংস টিস্যু ভালোভাবে বুঝতে পারবো না, হার্টের সেটা ভালোভাবে বোঝা যাবে না। আবার যদি আন্ডার পেনিট্রেশন হয় তাহলে দেখা যাবে মনে হবে যে অনেক প্যাথোলজি, অনেক ভাস্কুলার মার্কিং বেড়ে যাচ্ছে। এবং আন্ডার পেনিট্রেশনে যেটা হয় যে আমাদের বনি ইয়েগুলো ভালোভাবে বোঝা যাবে। তাহলে কিভাবে বুঝবো আমরা একটা পেনিট্রেশন বা এক্সরে? নর্মাল ডোজে এক্সরে দেওয়া হয়েছে, যেটুকু তার দরকার, কারেক্ট ডোজে এক্সরে পেনিট্রেশনটা কারেক্ট, সেটা আমরা কিভাবে বুঝবো? একটা জিনিস আমরা মনে রাখি যে আমরা যদি কার্ডিয়াক শ্যাডোর পিছনে যে ভার্টিব্রাল বডিগুলো আছে সেগুলো জাস্ট ভিজিবল থাকে, আমাদের এখানে হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল এই প্রথম এক্সরেটাতে, যেটা ডবল পেনিট্রেশন বললাম আমরা। আন্ডার পেনিট্রেশনে কিছুই বোঝা যাচ্ছে না, এই এক্সরেটাতে জাস্ট ভিজিবল, ক্লিয়ারও না, বাট আমরা বুঝতে পারতেছি যে ভার্টিব্রাল আলাদা আলাদা করা যাচ্ছে। যদি ভার্টিব্রাল বডিগুলো হার্টের শ্যাডোর পিছনে জাস্ট ভিজিবল হয় তাইলে আমরা বুঝে নেব যে এটার এক্সরে পেনিট্রেশনটা নরমাল। সাথে হচ্ছে আমাদের কার্ডিয়াক বর্ডার গুলো আছে, সফট টিস্যু শ্যাডো গুলো আছে, ডায়াফ্রাম আছে, এগুলো ক্লিয়ারলি বোঝা যাবে, যেটা ফার্স্ট এক্সরেতে আমরা বুঝতে পারছিলাম না। সাথে ভাস্কুলার মার্কিং গুলো ভালোভাবে বোঝা যাবে, খুব বেশি হবে না, আবার হোয়াইটিশ হবে না, যেটা আমরা সেকেন্ড এক্সরে। তাহলে মেইন যে পয়েন্ট আমাদের এক্সরে পেনিট্রেশন নিয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভার্টিব্রাল কলামটা বিহাইন্ড দ্য কার্ডিয়াক শ্যাডো জাস্ট ভিজিবল থাকবে, তাহলে আমরা বুঝবো এটা এক্সরে পেনিট্রেশন ইজ নরমাল। এখন যখন আমরা একটা এক্সরে রিড করব বা ডেসক্রাইব করব, তখন আমাদেরকে আমরা লাং ফিল্ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, তিনটা জোনে ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। এখন আমরা জানবো যে এই রেডিওলজিক্যাল জোন, এটা কিন্তু রেডিওলজিক্যাল জোন, আমাদের মাথায় রাখতে হবে এটা লাংসের লোবসের সাথে কিন্তু কোইনসাইড করবে না, এটাকে আমরা বলছি রেডিওলজিক্যাল জোনস। আমরা যখন ডেসক্রাইব করবো কোন প্যাথোলজি কোন জোনে আছে সেটা আমরা তখন বলবো যে আপার জোনে থাকলে আপার জোন, মিড জোনে থাকলে মিড জোন, লোয়ার জোনে থাকলে বা দুইটা জোনে থাকলে আপার এন্ড মিড জোন, এভাবে আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। বাট দিস ইজ নট কোইনসাইড উইথ দ্য লোবস অফ দ্য লাং, এটা হচ্ছে রেডিওলজিক্যাল জোন। এই জোনগুলো আমরা কিভাবে ভাগ করব সেটা আমরা একটু জানি এখন। আপার জোন, আপার জোনটা হচ্ছে আমরা আগে প্রথমে সেকেন্ড রিবের অ্যান্টিরিয়র এন্ডটা বের করব। এটা হচ্ছে ফার্স্ট রিবের অ্যান্টিরিয়র এন্ড, এটা হচ্ছে সেকেন্ড রিবের অ্যান্টিরিয়র এন্ড। সেকেন্ড রিবের অ্যান্টিরিয়র এন্ডের লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডার বরাবর আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো। এই হরাইজন্টাল লাইনের এভাবে যেটুকু আছে সেটুকু হচ্ছে আপার জোন, এটা হচ্ছে লেফট আপার জোন, এটুকু হচ্ছে রাইট আপার জোন। তাহলে সেকেন্ড রিবের অ্যান্টিরিয়র বর্ডারের অ্যান্টিরিয়র এন্ডের লোয়ার বর্ডার বরাবর আমরা একটা হরাইজন্টাল লাইন টানবো, তার উপরেরটুকু হচ্ছে আপার জোন। আমরা আরেকটা হরাইজন্টাল লাইন টানবো, সেটা হচ্ছে ফোর্থ রিবের অ্যান্টিরিয়র এন্ডের লোয়ার বর্ডার বরাবর, এটা হচ্ছে থার্ড রিব, এটা হচ্ছে ফোর্থ রিবের অ্যান্টিরিয়র এন্ড এখানে শেষ, এটার লোয়ার বর্ডার বরাবর আরেকটা হরাইজন্টাল লাইন আমরা টানবো। এই দুটো লাইনের মাঝখানেরটুকু হচ্ছে মিড জোন, রাইট মিড জোন, লেফট মিড জোন, আর নিচেরটুকু হচ্ছে লোয়ার জোন। তাহলে আমরা কি করলাম, দুটো হরাইজন্টাল লাইন টানলাম, একটা হচ্ছে সেকেন্ড রিবের অ্যান্টিরিয়র এন্ডের লোয়ার বর্ডার বরাবর, আর
একটা হরিজন্টাল লাইন, ফোর্থ জিপের এন্টিডিউয়েন্টের লোয়ার বর্ডার বরাবর। ফার্স্ট লাইনের উপরেরটুকু হচ্ছে আপার জোন, ফার্স্ট আর সেকেন্ড লাইনের মাঝখানেরটুকু মিড জোন, এন্ড সেকেন্ড লাইনের নিচেটুকু হচ্ছে লোয়ার জোন। যখনই আমরা কোনো প্যাথোলজি ডেসক্রাইব করবো, যে কোনো প্যাথোলজি, এক্সরে, লাংসের যে কোনো প্যাথোলজি বললে আমাদের বলতে হবে যে কোন জোনে প্যাথোলজিটা আছে। এখন আমরা একটু বলবো যে লাংসের ভাস্কুলারিটি। ভাস্কুলারিটি কিন্তু এইজের উপর অনেক সময় ডিপেন্ড করে। যত বয়স কম তত ভাস্কুলারিটি কম থাকে, ডেভেলপমেন্ট কম থাকে। এটা ইনফ্যান্টের ভাস্কুলারিটি আর একটা অ্যাডোলেসেন্টের ভাস্কুলারিটি সেম থাকবে না। আমরা যেটা ভাস্কুলারিটি নিয়ে নর্মাল যেটুকু আমরা ইয়ে করব, সেটা হচ্ছে আমরা দুটা ভার্টিক্যাল লাইন টেনে তিনটা ভাগে ভাগ করব লাং ফিল্ডটাকে, 1/3 1/3 1/3 করে তিনটা ভাগ করে নিব ভার্টিক্যাল দুটো লাইন টেনে। নর্মাল ভাস্কুলারিটি হচ্ছে 1/3 এর চেয়ে বেশি এন্ড 2/3 এর চেয়ে কম। তাহলে যদি এই যে ভাস্কুলার মার্কিংগুলো হাইলাম থেকে যে ভাস্কুলার মার্কিং গুলো আসছে, সেগুলো যদি 1/3 এর বেশি থাকে, এই 2/3 এর পরে আর কোনো ভাস্কুলার মার্কিং দেখা যাচ্ছে না। যদি 1/3 এর চেয়ে বেশি থাকে, 2/3 এর চেয়ে কম থাকে, তাহলে সেটা হচ্ছে নর্মাল ভাস্কুলারিটি অফ দা লাং ফিল্ড। এই ভাস্কুলারিটিটা ইম্পর্টেন্ট আছে, কারণ হচ্ছে ভাস্কুলারিটি বেড়ে যেতে পারে, যেমন হার্ট ফেলিউরে ভাস্কুলারিটি বেড়ে যাবে, সেটাকে আমরা বলি প্লেথোরিক লাং ফিল্ড, আমরা পরে দেখব। আবার কিছু কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যেখানে লাংসের ভাস্কুলারিটি কমে যায়, যেমন টেট্রালজি ফেলোড, সেখানে আমরা পাবো পলিগেমিক লাং ফিল্ড, সেটা আমরা দেখছি। তাহলে যদি ভাস্কুলার মার্কিং লাং ফিল্ডের 1/3 এর চেয়ে বেশি জায়গাতে থাকে বা 2/3 এর চেয়ে কম থাকে, তাহলে সেটাকে বলবো আমরা নর্মাল ভাস্কুলারিটি অফ দা লাং ফিল্ড। এটা একটা এক্সরে। এই এক্সরেতে কি দেখা যাচ্ছে যে 2/3 এর চেয়েও বেশি জায়গা জুড়ে তার ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, ফুল লাং ফিল্ড যেটা, মানে এটাকে বলা হচ্ছে প্লেথোরিক লাং ফিল্ড। যখন ভাস্কুলারিটি অনেক বেশি বেড়ে যায়, সেটা বলা হয় প্লেথোরিক লাং ফিল্ড। দিস মিন 2/3 এর চেয়েও বেশি এরিয়াতে ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। এই প্লেথোরিক লাং ফিল্ড পাওয়া যায় সাধারণত হার্ট ফেলিওর হয়ে যখন পালমোনারি এডিমা ডেভেলপ করে, স্টেসিস হয়, স্টেসিস লাংসে, তখন হচ্ছে এই ভাস্কুলার মার্কিং গুলো বেড়ে যায়। এরকম প্লেথোরিক লাং ফিল্ড পাইলে আমাদের তখন মাথায় রাখতে হবে যে তার হার্ট ফেলিওর হলো কিনা, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি। এটা একটা লাং ফিল্ড আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে যে লাং ফিল্ডটা একদম ব্ল্যাকিশ হয়ে আছে এবং ভাস্কুলার মার্কিং গুলো 1/3 এর চেয়ে বেশি আর দেখা যাচ্ছে না এখানে ভালোভাবে, এদিকে নাই, বাট এখানে অল্প কিছু পরিমাণ আছে। তাহলে যদি ভাস্কুলার মার্কিং 1/3 এর চেয়ে কম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অলিগেমিক লাং ফিল্ড। এবং অলিগেমিক লাং ফিল্ড যেটা কমনলি আমরা চিলড্রেনে পাই, সেটা হচ্ছে টেট্রালজি অফ ফেলোড, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, তোমরা সবাই জানো। তো এরকম একটা এক্সরে যদি আমরা দেখি, সাথে যে দেখা যাচ্ছে বুট শেপেড হার্ট, এরকম থাকলে এটাকে বলা হচ্ছে অলিগেমিক লাং ফিল্ড। তখন আমাদের চিন্তা করতে হবে যে হার্টের কোনো প্যাথোলজি আছে যে কারণে লাংসে ব্লাড সার্কুলেশন ঠিক মতো যাচ্ছে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এখন লাংস নিয়ে আমরা ইয়ে করলাম যে কি কি দেখবো। এখন হচ্ছে আমাদের হার্টের যেটা দেখবো আমরা, হার্টে মেনলি আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে হার্টের পজিশন, আর সেকেন্ড হচ্ছে হার্টের সাইজটা কেমন। পজিশনটা ইম্পর্টেন্ট দুটা কারণে, একটা হচ্ছে হার্টের প্যাথোলজির কারণে পজিশন চেঞ্জ হতে পারে, যেমন যদি ডেক্সট্রোকার্ডিয়া হয়, ডেক্সট্রোকার্ডিয়া যে পজিশনে থাকার কথা তার উল্টা পজিশনে থাকে, তাহলে আমাদের পজিশনটা আগে জানতে হবে যে কোন নর্মাল পজিশনে থাকে। আরেকটা হতে পারে লাংসের প্যাথোলজির জন্য, লাংসের কোনো পাশে যদি কোনো ফ্লুইড জমা হয় বা এয়ার জমা হয়, তাহলে সেটা পুশ করে অপোজিট সাইডে শিফট করে দেবে, বা যদি এখানে কোনো কলাপস হয় তাহলে টেনে নিয়ে এটাকে শিফট করে দিতে পারে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে হার্টের নর্মাল পজিশনটা কেমন। হার্টের নর্মাল পজিশন হচ্ছে মিড লাইন থেকে 1/3 থাকবে রাইট সাইড, 2/3 লেফট সাইড, এটা হচ্ছে হার্টের নর্মাল পজিশন। এটুকু আমাদের জানতে হবে যে মিড লাইন থেকে 1/3 রাইট সাইডে এবং 2/3 লেফট সাইডে থাকবে এবং এপেক্সটা থাকবে লেফট সাইডে, এটা হচ্ছে এপেক্স। যদি 1/3 রাইট সাইডে থাকে 2/3 লেফট সাইডে, তাহলে আমরা বলবো হার্টটা নর্মাল পজিশনে আছে, বাট সাইজ বড় হতে পারে। বিগ সাইজ হার্ট
বাট 1/3 রাইট সাইড 2/3 লেফট সাইড, তাহলে পজিশন ইজ নর্মাল পজিশন হয়। এখন এই এপেক্সটা যদি রাইট সাইডে চলে আসে, রাইট সাইডে যদি আমরা পাই 2/3, লেফট সাইডে পাই 1/3, তাহলে আমরা সেটাকে বলবো ডেক্সট্রোকার্ডিয়া। আবার আরেকটা হতে পারে যে এপেক্সটা লেফট সাইডেই আছে, কিন্তু সেটা 2/3 এর চেয়ে বেশি লেফট সাইডে, 1/3 এর চেয়ে কম রাইট সাইডে, তাহলে আমরা সেটাকে বলবো শিফটিং হচ্ছে। তখন আমাদের প্যাথোলজি খুঁজতে হবে যে কি কারণে এই শিফটিংটা হলো। সেকেন্ড হচ্ছে যে আমাদের হার্টের সাইজটা জানতে হবে। সাইজটা জানবো আমরা কিভাবে, যে নর্মাল সাইজ কিনা, নাকি ছোট নাকি বড়, সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক রেশিও বের করতে হবে। কার্ডিওথোরাসিক রেশিও বের করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটারটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করবো, আমরা প্রথমে স্কেল দিয়ে মাপতে হবে আমাদেরকে, এবং স্কেল দিয়ে মেপে মিডলাইন থেকে হার্টের রাইট বর্ডার ম্যাক্সিমাম যেখানে আছে সেখানে আমাদেরকে স্কেল দিয়ে মেজার করতে হবে। তাহলে রাইট সাইডে যে ম্যাক্সিমাম বর্ডারটা আছে সেটা আমরা স্কেল দিয়ে মেজার করে দেখব কতটুকু আছে। সেকেন্ড হচ্ছে আমরা লেফট সাইডের ম্যাক্সিমাম বর্ডারটুকু যেখানে আছে সেটা আমরা স্কেল দিয়ে মেজার করব। এই দুইটা সামেশন করে আমরা যেটুকু পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সিঙ্গেল লাইন বরাবর, হরাইজন্টাল লাইন বরাবর থাকে না। তাহলে আমাদের স্কেল দিয়ে মাপতে হবে, স্কেল দিয়ে মেপে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখানে আছে রাইট বর্ডারে সেটুকু মেজার করব, এবং লেফট বর্ডার যেখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স সেটা মেজার করব। দুইটার সামেশন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট। তাহলে আমরা প্রথম বের করলাম ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট। সেকেন্ড আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য থোরাক্স। ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটারটা কিভাবে আমরা, সাধারণত দেখা যায় যে দুইটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, আমরা জানি যে এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তাইলে এই দুইটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলের যে ডিস্টেন্স যেটুকু সেটাই হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই যে এখানে এটুকু হচ্ছে ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটার। তারপর আমাদের স্কেল দিয়ে মেপে নিতে হবে, কারণ কারো যদি থোরাসিক ডিফর্মিটি থাকে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে স্কেল দিয়ে মেপে আমরা যেখানে ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটার পাবো সেটাকে আমরা মেজার করব। এখন এই দুইটার রেশিওটা আমরা বের করবো, ম্যাক্সিমাম কার্ডিয়াক ডায়ামিটার এবং ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটার। এই দুইটার রেশিও যদি ওল্ডার চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে, বিশেষ করে যাদের আমরা পিএ ভিউ নিতে পারি, তাদের ক্ষেত্রে যদি লেস দেন 0.5 হয় সেটা হচ্ছে নর্মাল। 0.5 বা তার উপরে চলে গেলে 0.5 মিনস 50%, অর্থাৎ থোরাসিক ডায়ামিটারের 50% এর কম যদি কার্ডিয়াক ডায়ামিটার হয় তাহলে সেটা হচ্ছে নর্মাল ওল্ডার চিলড্রেন অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে। বাট ইনফ্যান্ট এন্ড ইয়ং চিলড্রেন যাদের ক্ষেত্রে আমরা সাধারণত পিএ ভিউ করি, তাদের আমরা বলছিলাম যে হার্টের সাইজটা বড় হয়, সে কারণে তাদের ক্ষেত্রে 60% বা তার বেশি হলে তখন আমরা বলবো কার্ডিওমেগালি, লেস দেন 60% হলে সেটা নর্মাল। তাহলে এপিভিউতে ইনফ্যান্ট ইয়ং চিলড্রেন যদি লেস দেন 60% বা কার্ডিওথোরাসিক রেশিও যদি 0.6 এর কম হয় নর্মাল, আর ওল্ডার চিলড্রেন অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে লেস দেন 0.5 অথবা 50% এর কম হলে সেটাকে আমরা বলবো হার্টের সাইজ নর্মাল। এখানে আরেকটা কথা আসতে পারে যে তাহলে মাইক্রোকার্ডিয়া কি, বা হার্টের সাইজ ছোট আমরা নর্মাল হচ্ছে ছোট কখন বলবো, সেটা হচ্ছে পিএভিউ ফিল নিতে হবে। সেটাতে যদি আমরা 0.4 এর কম পাই, অর্থাৎ 40% এর কম যদি থাকে কার্ডিয়াক ডায়ামিটারটা, ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট আর ম্যাক্সিমাম থোরাসিক ডায়ামিটার, এটা যদি রেশিও লেস দেন 0.4 বা এই কার্ডিয়াক ডায়ামিটারটা 40% এর কম যদি হয় থোরাসিক ডায়ামিটারে, সেটাকে আমরা বলবো মাইক্রোকার্ডিয়া। এই হার্টের সাইজটা জানা আমাদের ইম্পর্টেন্ট এই কারণে যে কার্ডিওমেগালি আছে কিনা, কার্ডিওমেগালি থাকা মানে তার হার্ট ফেলিওর থাকতে পারে, তার কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে, বা আদার কোনো অ্যানোমালি থাকতে পারে। সেটা তখন কার্ডিওমেগালি থাকলে আমাদের তখন মাথায় আসলে তখন আমাদের এটা কনফার্ম করতে হবে ইকোকার্ডিওগ্রাফি করে। তাহলে কার্ডিওমেগালি বোঝার জন্য আমাদের কার্ডিও থোরাসিক রেশিওটা বুঝতে হবে। এখন আমরা আসি বর্ডার অফ দ্য হার্ট কি কি দিয়ে তৈরি হয়। আমরা জানি দুইটা বর্ডার আছে, রাইট বর্ডার, লেফট বর্ডার। উপরেরটুকু হচ্ছে হার্টের বর্ডারের উপরে যা সেটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াল মেডিসিনে থাকে হার্ট। হার্টের বর্ডার গুলো কিন্তু একটা আমরা এক্সরে দেখি, একটা ইনফেন্ট এক্সরে, এখানে কিন্তু বর্ডার গুলো কিছু বোঝা যাচ্ছে না, স্ট্রেট একটা লাইন। বাচ্চা যত ছোট হবে তার ভাস্কুলার ডেভেলপমেন্ট তত কম হবে এবং
হার্টের বর্ডার কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। আর যত অ্যাডোলেসেন্ট অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা এই বর্ডারগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। যেমন রাইট বর্ডার তৈরি হচ্ছে কি দিয়ে, রাইট এট্রিয়াম এবং এরপরে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সাথে অ্যাসেন্ডিং এওরটা এই পাশ দিয়ে চলে আসছে। লেফট বর্ডার হচ্ছে এখানে লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স, পালমোনারি কোনাস বলি আমরা, আর হচ্ছে এওরটিক নাকল। পরবর্তী হচ্ছে এওরটিক নাকল, পালমোনারি কোনাস যেটা পালমোনারি আর্টারি দিয়ে তৈরি হচ্ছে, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স আর লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে হার্টের লেফট বর্ডারটা তৈরি হচ্ছে এই স্ট্রাকচারগুলো। রাইট বর্ডার হচ্ছে রাইট এট্রিয়াম দিয়ে মেইনলি রাইট এট্রিয়াম, সাথে অল্প কিছু জায়গা একটু অ্যাডাল্টের ক্ষেত্রে এগুলো ভালো বোঝা যায়, এটা সুপিরিয়র ভেনা কাভা এবং সাথে অ্যাসেন্ডিং এওরটা দিয়ে তৈরি হচ্ছে। বাট ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা এই বর্ডারগুলো কিছুই অ্যাকচুয়ালি বুঝবো না, এটা স্ট্রেট লাইন দেখা যাবে এখানে। এটা ডিফারেন্সিয়েট কারণ আন্ডার ডেভেলপ থাকে। সো ইভ্যালুয়েশনের পরে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো বর্ডারগুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। আমরা যখন একটা দেখলাম যে আমাদের টেকনিক্যাল এরর নাই, এখন আমাদের প্যাথোলজি বুঝতে হবে। প্যাথোলজি অনেক সময় আমরা দেখা যায় মিস করে যাই, একটা জিনিস দেখছি আর একটা জিনিস দেখি না। কিভাবে আমরা একটা এক্স-রে সার্চ করবো, খুঁজবো যে প্যাথোলজি আছে কিনা। একটা গুড সার্চ প্যাটার্নের জন্য এক একজন এক এক রকম বলবেন, তোমাদের এক এক টিচার যে যেটা ফলো করো। কেউ বলবে যে ভিতর থেকে বাইরে দিকে আমরা স্ট্রাকচার গুলো দেখে যাব, কেউ বলবে বাহির থেকে ভিতর দিকে আমরা স্ট্রাকচার গুলো দেখে আসবো। এটা একটা প্যাটার্ন, তোমরা চাইলে ফলো করতে পারো। আমি মনে করি ইজিলি মনে রাখা যাবে এটা, যে ABCDEF। আমার এই ABCDEF গুলো যদি আমি মনে রাখি, তাহলে আমার সবগুলো জিনিস চলে আসবে। এ দিয়ে কি, এয়ারওয়ে। তাহলে আমরা প্রথমে এয়ারওয়েটা দেখি। এয়ারওয়ে কি, যেমন ট্রাকিয়া দেখে নিব, এবং ট্রাকিয়ার বাইফার্কেশন, রাইট এন্ড লেফট বঙ্কাসগুলো দেখে নিব। ট্রাকিয়াতে আমরা কি দেখবো মেইনলি, ট্রাকিয়াতে দেখবো মেইনলি ট্রাকিয়ার পজিশনটা নর্মাল কিনা। অ্যাকচুয়ালি আমরা ট্রাকিয়ার এয়ার কলামটা দেখি, এই ট্রাকিয়া এয়ার কলামটা ট্রাকিয়াটা নর্মাল পজিশনে কিনা। নর্মাল পজিশনটা কি, নর্মাল পজিশন হচ্ছে usually midline but slightly deviate towards the right side। আমার ট্রাকিয়ার এয়ার কলামটা মিডলাইন বরাবর থাকবে, বাট স্লাইটলি রাইট সাইডে ডেভিয়েশন থাকতে পারে। তো স্লাইটলি থাকলে আমরা বলবো না সেটা শিফটিং হয়ে গেছে। আমাদের ট্রাকিয়ার এয়ার কলামটা দেখার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই এয়ার কলামটা কোনো দিকে শিফট হলো কিনা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। যে শিফটিং মানে কোথাও একটা প্যাথোলজি আছে, সেটা আমরা যখন প্যাথোলজি ডেসক্রাইব করবো তখন আমরা প্যাথোলজিক্যাল এক্সরেগুলোতে আমরা দেখবো। আমরা প্রথমে এরিয়া এয়ারওয়েগুলো দেখে নিব, ট্রাকিয়া এন্ড ব্রঙ্কাস গুলো, রাইট এন্ড লেফট ব্রঙ্কাস। সেকেন্ড হচ্ছে কি আমাদের বোনস গুলো। তাহলে বনি থোরাক্সে যাগুলো আছে সবগুলো আমরা বোনস একসাথে দেখে নিব। কি কি আছে আমাদের, যে ক্লাভিকল আছে, রিবস গুলো দেখতে হবে, রিবসের অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ড। তারপর হচ্ছে ভার্টিব্রাল কলাম গুলো আমাদের দেখে নিতে হবে, কোনো ফ্র্যাকচার আছে কিনা, কলাপস আছে কিনা সেগুলো আমাদের দেখে নিতে হবে। তারপর আমাদেরকে স্কেপুলা, দুই পাশের স্কেপুলাটা আমাদের একটু দেখে নিতে হবে। থার্ড হচ্ছে কার্ডিওমেডিস্টাইনাল শিলুট, সি দিয়ে হচ্ছে কার্ডিওমেডিস্টাইনাল শিলুট, ডি দিয়ে ডায়াফ্রাম দেখতে হবে, ই দিয়ে এক্সপান্ডেড লাং, মানে টোটাল লাং ফিল্ডটুকু এবং সাথে এভরিথিং আছে, আর যা যা কিছু আছে আমাদের লাংসে দেখার মতো চেস্ট এক্সরেতে সবগুলো আমরা একসাথে দেখে নিব। আর এফ দিয়ে হচ্ছে ফরেন বডি, বাচ্চাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক বাচ্চারা শ্বাসকষ্ট নিয়ে আছে, যেটা ফরেন বডি এসপিরেশনের জন্য হতে পারে। তাহলে ফরেন বডিটা আমরা দেখে নিই, আমরা একটা একটা করে দেখে নিই। আমরা ইয়ারকলাম দেখলাম, বোনস গুলো ক্লাভিকল, রিবস, ভার্টিব্রা দেখলাম। তারপরে হচ্ছে এটা সুপিরিয়র মেডিস্টিনাম, মিডিয়াল মেডিস্টিনাম। আমরা এখানে হার্টের সাইজ শেপ দেখে নিব, মেডিয়াস্টিনামটা নর্মাল পজিশনে আছে কিনা, সাইজ নর্মাল কিনা সেটা আমরা দেখে নিব। তারপরে আমরা বোথ রাইট এন্ড লেফট ডুমুর ডায়াফ্রাম দেখবো, লাং ফিল, টোটাল লাং ফিলটা দেখবো, লাংসের ভাস্কুলারিটি কেমন দেখবো, হাইড্রা শ্যাডো গুলো দেখবো, সফট টিস্যু শ্যাডো দেখবো। তারপরে অ্যাঙ্গেল গুলো নর্মাল কিনা, কোস্টোফেনিক, কার্ডিওফেনিক, কোস্টোফেনিক এন্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল নর্মাল কিনা সেটা আমরা সবকিছু একসাথে দেখে নিব। এটা হচ্ছে আমাদের ই। আর এফ ডি হচ্ছে ফরেন বডি, যদি ফরেন বডি থাকে আমাদের এখানে খোঁজ করতে হবে যে কোনো ফরেন বডি আছে কিনা। ফরেন বডি ট্রাকিয়াতে থাকতে পারে, অনেক সময় ব্রঙ্কাসে চলে আসতে পারে, যদি থাকে আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা যখনই একটা সার্চ করবো, আমরা একটা চেস্ট এক্সরে এডিট করবো, আমরা তাহলে ABCDEF এই কয়টা ওয়ার্ড মাথায় রাখো। এ দিয়ে এয়ারওয়ে,
বি দিয়া বোনস ও বনি থোরাক্স, সি দিয়ে কার্ডিও মেডিয়াস্টিনাল শিওর, হার্টের জাস্ট মেডিস্টিনাম টুকু আর কি, সুপ্রি মেডিস্টিনাম এন্ড মেডিস্টিনাম দেখবো, ডি দিয়ে ডায়াফ্রাম দেখবো, বোথ রুম অফ ডায়াফ্রাম, ই দিয়ে এভরিথিং এলস, এক্সপান্ডেড লাংস এন্ড এভরিথিং, মানে লাংসে যা কিছু আছে, কোনো লাংসে কোনো প্যাথোলজি আছে কিনা, হাইলার শেডো কেমন আছে, এন্ডোস্টাল কেমন আছে, সফট টিস্যু শেডো সেটা আমরা দেখে নিব। আর এফ দিয়ে যদি কোনো ফরেন বডি থাকে আমরা একটু সার্চ করবো কোনো ফরেন বডি পাওয়া যায় কিনা। আজকে এটুকু আমি বেসিক টুকু পড়ালাম, প্যাথোলজিক্যাল এক্সরে গুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের ইয়ে করবো, একদিনে বেশি হয়ে যাবে। তো তোমরা একটু এক্সরে যে কোনো একটা এক্সরে বই দেখে নিও, ঠিক আছে, বইগুলো নিয়ে একটু পড়ে নিয়ে পড়লে তোমার জিনিসগুলো প্যাথোলজিক্যাল এক্সরে গুলো বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। তো সবাই ভালো থাকবে, বাসায় থাকবে। থ্যাংক ইউ।